জি, আজকের বক্তব্যটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দুইজনের কথাই কিন্তু গণতন্ত্র উত্তরণ নিয়ে যে অনিশ্চয়তা শঙ্কা সেটা বেরিয়ে আসছে এবং প্রসঙ্গক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে ইন্সপিরেশন গ্রহণের কথাও আসছে। এই উপর সম্পর্কে আমি একটু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে বলি যে তিনি কেন আমাদের কাছে গণতন্ত্র উত্তরণে ইন্সপিরেশন এবং একজন ডাইনামিক মানুষ ছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার বয়স 50 বছর, আমার থেকে 5 বছর কম বয়সে, মাত্র 45 বছর 4 মাস বয়সে তিনি ইন্তেকাল করেছেন। এই বয়সের মধ্যে একজন মানুষ স্বাধীনতার ঘোষণা দিলেন, সেক্টর কমান্ডার হলেন, জেড ফোর্সের অধিনায়ক হলেন, ফিল্ড থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, স্বাধীন বাংলাদেশে সেনা প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন এবং বিএনপির মতো এত জনপ্রিয়তা একটা দল, এই কনসেপ্ট নিয়ে একটা দল গঠন করলেন, যেই দলটি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি মানুষের সমর্থিত দল। তো এইরকম এত অল্প বয়সে এত ডাইনামিক, এত ভিশনারি, এত স্টেটম্যান সুলভ যে একজন নেতা ছিলেন এবং তার হাত ধরেই বাংলাদেশে একদলীয় বাকশালের পতনের পরে যখন বাংলাদেশ একটা টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে, কু পাল্টা কু, খুনোখুনি এইসব চলছে, তার মধ্য থেকে তিনি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এক পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র দিলেন। ফলে এই যে গণতন্ত্র উত্তরণে তার যে ভূমিকা এবং ইন্সপিরেশন তার থেকে আমরা পাই, এই মুহূর্তে এসে বাংলাদেশ ওই রকম একটা টার্মোয়েল থেকে বের হয়ে এসে আবার আর একটা টার্মোয়েলের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার হিসেবে ভূমিকা গ্রহণ করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার পরিষদ যারা আছেন তারা অনেক জ্ঞানী গুণী, অনেকেরই ব্যক্তিগত অনেক কাজ আছে, মানবাধিকার নিয়ে কাজ আছে, কিছু উপদেষ্টার অনেকের কাজ আছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা নিয়ে তাদের যে খুব বেশি ভূমিকা ছিল অতীতে এমন নয়। রাজনীতিবিদদের নিন্দা করবার উপাদান যেমন অনেক আছে, আবার বিভিন্ন সময় গণতন্ত্রে উত্তরণের জন্য রাজনীতিবিদদেরই বিভিন্ন সময় বিভিন্ন দলের বা বিভিন্ন নেতাদের আবির্ভাব আছে, ভূমিকা আছে। সেই বিবেচনায় এখন ধরেন এই কথাগুলো ইতিমধ্যে আলোচনায় আসতে শুরু করেছে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এবং তার পরিষদ এমনভাবে রাজনীতিবিদদের বা যারা নির্বাচন চায় তাদের উপস্থাপন করতে চান যে তারা দেশের ভালো চায় না, তারা সংস্কার চায় না, তারা এই আগের লুটপাটের রাজনীতি অব্যাহত থাকুক এটা চায়, এইসব কথা বলে যখন হিউমিলেট করছেন, তখন এই পক্ষ থেকেও কিন্তু পাল্টি এই কথাগুলো বাজারে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 16 বছরে যে 3টি জালিয়াতির নির্বাচন হয়েছিল তা নিয়ে তিনি কোনো রকম স্টেটমেন্ট করেছিলেন কিনা, নিন্দা জানিয়েছিলেন কিনা, প্রতিবাদ জানিয়েছিলেন কিনা। দেশে বিদেশে তো তার তো হিউজ ইনফ্লুয়েন্স ছিল, বিদেশে বিশেষ করে। যে মানবাধিকার হরণ, গুম খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল তা নিয়ে তার কোনো অবস্থান ছিল না। বাংলাদেশটা লুটপাট করে, তিনি যেহেতু অর্থনীতির মানুষ, শান্তিতে নোবেল পেলেও তিনি বেসিক্যালি অর্থনীতির মানুষ, বাংলাদেশের অর্থনীতিটাকে ভঙ্গুর করে, লুটপাট করে, টাকা পাচার করে যে অবস্থায় নিয়ে যাচ্ছিল, তিনি তা নিয়ে কোনো দৃশ্যমান কোনো ভূমিকা রেখেছিলেন কিনা, রাখেননি। তারপরেও তিনি আমাদের গ্রহণযোগ্য, তার ভদ্রতা, মেধা এবং বিচক্ষণতার জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, সেই বিবেচনায় তিনি আমাদের অভিভাবক। এই দায়িত্বটা দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি দিয়েছে এবং প্রত্যাশা ছিল তিনি তার অবস্থান অক্ষুণ্ণ রেখে এই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিদের নিয়ে একটা নির্বাচনের দিকে যাবেন। সেটা না করে যদি তিনি বা তার পরিষদের পক্ষ থেকে রাজনীতিবিদদের চরিত্র হনন, রাজনৈতিক দলের চরিত্র হননের দিকে তারা এইভাবে ধাবিত হন, এই বক্তব্য দেওয়া শুরু করেন এবং এমনভাবে পোট্রে করার চেষ্টা করেন যে রাজনৈতিক দল মানি খারাপ, তারাই ভালো, তাহলে এই পক্ষ থেকে এই যে কথাগুলো উঠতে শুরু করেছে, এই যে মুখোমুখি অবস্থান দাঁড়াচ্ছে, সেটা সামাল দেবেন কি করে, সেই জিনিসটাও তাদের ভাবতে হবে। এত সব ডালপালা না ছড়িয়ে শুধু একটা ড্রাইভ দিলে অনেক সংকটের সমাধান হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোকে ডেকে নির্বাচন প্রশ্নে আলোচনা শুরু করুক,
যে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন চান তাহলে এর মধ্যে এই সংস্কারগুলো করা জরুরি। আমাদের সহায়তা করেন এবং কিভাবে তাড়াতাড়ি করা যায় দেখেন একমত হয় কিনা। চাওয়াটা কি? সংস্কার, বিচার, নির্বাচন। তো সরকারের তরফ থেকে সংস্কার চায়, অনেক রাজনৈতিক দল তারা সংস্কারের প্রস্তাব দিয়েছে, সবাই চায়। বিচার সবার চাওয়া। তো বিচার এবং সংস্কার এটা ডিসেম্বরের মধ্যে হতে হলে কি কি সংস্কার জরুরি এইটা করবো, আমরা দ্রুত বাস্তবায়ন করব, আপনারা সহযোগিতা করেন। সবাই সহযোগিতা করবে এবং পাশাপাশি নির্বাচনের আয়োজনের জন্য পদক্ষেপ নেবে, সবাই সহযোগিতা করবে, এই দূরত্ব কেটে যাবে। এই একটা জিনিস যদি না করে তাহলে এই দূরত্ব বাড়তে বাড়তে আমাদের এই দেশের গণতন্ত্রের উন্নয়নের যে যাত্রা সেটা আবার হোঁচট খেতে পারে, সেই আশঙ্কা কিন্তু আছে, একেবারে নাই তা না। দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তারা নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, জনগণের মধ্যে বড় একটা অংশ নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায় যে নির্বাচিত সরকার দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, বিনিয়োগকারীরা নির্বাচন চায়, গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকার যত দীর্ঘায়িত হয় তত বেশিরভাগ দেশের বেলায় দেখা গেছে সংকট বেড়েছে। নির্বাচন অলমোস্ট সবাই চাচ্ছে, সেই বিবেচনায় চায় না কারা? এই নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজন করবার জন্য এই জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে যাদের হাতে দায়িত্বটা দিল সেই দায়িত্বপ্রাপ্তরা শুধু নির্বাচন চায় না। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আপনি এত এত সংস্কার, এত এত দুর্বোধ্য কথা না বলে, আমার মতো সাধারণ মানুষ, আমি এত কিছু বুঝি না, আমি যেটুকু বুঝি মানুষের হাতে শুধু ভোটের অধিকারটা ফিরিয়ে দেন এবং এমন একটা পদ্ধতি, সংস্কার বা এই অঙ্গীকার ভাঙলে, আইন ভাঙলে বিচারের ব্যবস্থা করেন যে যাতে এই ভোটের অধিকারটা আর কেউ কেড়ে নিতে সাহস না করে। তাহলে মানুষের হাতে যদি ভোটের অধিকারটা যায় তাহলে এই সংস্কার মানে কি? চুক্তি বলছিলেন না আপনি, মান্না ভাইকে জিজ্ঞেস করলেন যে জনগণের সঙ্গে চুক্তি করেই আসতে হবে। জনগণের সঙ্গে রাজনৈতিক দলের তো চুক্তি আছেই। এই চুক্তিটা মূলত অঙ্গীকারের চুক্তি, অলিখিত চুক্তি, প্রতিশ্রুতির চুক্তি। সেই চুক্তির ভিত্তিতেই তারা বিশ্বাস করে আস্থা রেখে ভোটটা দেয়। যদি তারা এই কথার খেলাপ করে তাহলে চুক্তি ভঙ্গ হলো, সেই চুক্তি ভঙ্গের জবাবটা তারা আবার যেন ভোটের মাধ্যমে দিতে পারে। শুধু এই বিধি ব্যবস্থাটা খুব স্ট্রংলি ফিরিয়ে আনেন এবং রাজনৈতিক দলগুলো যাতে মানতে বাধ্য হয় এবং বাধ্য হবে। আপনি দেখেন এই মান্না ভাইয়ের দল, এই বিএনপি সহ এদের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে প্রত্যেকে গত ১.৫ দশক ধরে নির্বাচনকালীন সরকারের জন্য আন্দোলন করেছে না, জীবন দিয়েছে না, জেল জুলুম হুলিয়া হামলা মামলা শিকার হয়েছে না। এখন যদি সেরকম নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ব্যবস্থা আবার যেটা আসে, বিএনপি ক্ষমতায় এসে ক্ষমতায় থাকবার জন্য ওই ব্যবস্থা তারা ভাঙতে পারবে? মানুষ ঝাঁটাপিটা করে দেশ ছাড়া করবে না? বা তারা একটু লজ্জিত হবে না যে ১৬ বছর ধরে যে জিনিস চেয়ে আমরা জীবন দিলাম তার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে? ত্রুটি থাকলে সংশোধন করতে পারবে, কোনো রকম চালাকি করতে গেলে মানুষ ছাড়বে। সুতরাং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা আপনি জনগণের হাতে ভোটের পাওয়ারটা ফিরিয়ে দিলে সেটা আপনি দেখবেন যে এটা অব্যাহত রাখলে এই সব সংস্কারের যা যা কথা হচ্ছে এর অনেকখানি ফুলফিল হয়ে যাবে। সেই সহজ দিকে না গিয়ে কঠিন কঠিন শব্দের বেড়াজালে এমন দিকে আমাদের নিয়ে যাচ্ছে, আমার নিজেরও এটা বোঝার জন্য 2 দিন পরে তারপর টকশোতে আসতে হয়। তাহলে সাধারণ জনগণ যারা অত কিছু বুঝতে চায় না, সে শুধু নিরাপদে থাকতে চায়, সে আয় করতে চায় এবং সেই আয়টা সঠিকভাবে ব্যয় করে তার সংসারটা চালাতে চায়। আর এইখানে কেউ যদি তার অধিকার হরণ করে তার বিরুদ্ধে রায়টা দিতে চায়, যে তার অধিকার রক্ষা করে তার পক্ষে রায়টা দিতে চায়। এটুকু জিনিস, নিরাপত্তা, বাসস্থান, খাদ্য, মৌলিক অধিকার, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, এগুলো আপনি ফিরিয়ে দেন, দেখবেন দেশ অটোমেটিক্যালি উন্নত হয়ে গেছে। শুধু বাধাগ্রস্ত করার প্রক্রিয়াটাকে দূর করেন, সেটা না করে হাজার লাইন উৎপাদন করবেন, নতুন বয়ান তৈরি করবেন, কী সব বন্দোবস্তের গল্প শোনাবেন। বন্দোবস্ত কী জিনিস সেটাই তো বেশিরভাগ মানুষ বোঝে না। সনদ, যে মান্না ভাই বললেন, এই যে কি গণপরিষদ, কী সব মানে আপার হাউস, লোয়ার হাউস, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেশি কপচাকপচি হচ্ছে। বেসিক যে জিনিস, গণতন্ত্র, উন্নয়ন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কর্মসংস্থান, মানুষের অধিকার,
এই সব দিকে মনোযোগ দিয়ে ন্যূনতম যে সমঝোতা হয় সেটুকুর ভিত্তিতে সংস্কার করে শুধু নির্বাচনটা দেন, মানুষকে এম্পাওয়ার্ড করেন। যতদিন মানুষের হাতে ভোটের ক্ষমতা না দিচ্ছেন ততদিন তো মানুষ ক্ষমতায়িত হচ্ছে না, ক্ষমতা কুক্ষিগত রাখছেন আপনাদের হাতে কাগজে কলমে, যে আমরা এই সংস্কার করবো, এইটা করবো, আর ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখছেন। বরং ক্ষমতাটা মানুষের হাতে ছেড়ে দেন, পিপল উইল ডিসাইড যে দেশ কীভাবে চল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর জুনের মধ্যে নির্বাচন। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা তাদের লজিক দিচ্ছে যে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, উন্মুখ হয়ে আছে। কত তাড়াতাড়ি দেয়া যায় মানুষের হাতে এই ক্ষমতাটা ফিরিয়ে দিতে পারেন সেটা ভালো। এক, দুই হলো বিনিয়োগ থমকে আছে। যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের গণতন্ত্র উত্তরণের যাত্রা তত তাড়াতাড়ি শুরু হবে। এরকম নানাবিধ কারণ আছে। এবং ডিসেম্বর থেকে পিছিয়ে গেলে ফেব্রুয়ারিতে আপনার রোজা শুরু হবে, রোজা, ঈদ, তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপর পরিবেশগত নানান ইস্যু আছে। ফলে এই ব্যাখ্যাটা এই পক্ষ দিচ্ছে। কিন্তু যারা জুন বা ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিতে চাচ্ছেন, আরও পেছাতে চাচ্ছেন, তারা কারণ হিসেবে কি বলছেন এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। শুধু বলছেন সংস্কার সংস্কার। সংস্কারই যদি আপনার ইস্যু হয় তাহলে স্পষ্ট করে বলেন যে ঠিক আছে, এই কয়টা সংস্কার করতে হবে নির্বাচন হতে হলে, এটা আমরা চাই। তাহলে আসেন ওই কয়টা সংস্কার কি করে আপনি ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারেন, আলোচনায় আসেন, দেখেন কেউ বাধা দেয় কিনা। যদি সংস্কার আর বিচারের প্রশ্ন আসলে আপনি তাহলে বলেন যে জুন পর্যন্ত হলে আমরা এই কয়টা বিচার সম্পন্ন করতে পারবো, আমাদের এই সুযোগটা দেন। তাহলে সেটা স্পষ্ট করে বলেন যে আমি একটার চার্জশিট হয়েছে, এখানে আমি 100 মামলার চার্জশিট দেবো, আমি 10টা মামলার রায়ের মধ্যে ঘোষণা করবো, আমাদের সহযোগিতা করেন, বিচারটা আমরা এগিয়ে নিয়ে যাই। সংস্কার আপনি বলেন যে আমি ডিসেম্বরের মধ্যে হইলে এই সংস্কার কয়টা করতে পারবো, জুনের মধ্যে হইলে এই কয়টা পারবো, এই কয়টা ডিসেম্বরের মধ্যে আপনারা করতে সহযোগিতা করতে পারবেন কিনা দেখেন, পারলে ডিসেম্বরে ইলেকশন দেব। এই কথাগুলো তো তারা স্পষ্ট করে বলছেন না। ফলে যারা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন তাদের অবস্থান স্পষ্ট, তারা প্রতিদিন বলছেন। আর যারা জুন জুন করছেন তারা তো স্পষ্ট করে বলছেনই না কেন জুন, কেন এটা ডিসেম্বর বা জানুয়ারি না। আমরা শুনে, আমরা বুঝে, আমরা কনভিন্সড হইতাম তাদের কথায়, সে কনভিন্সড হবার মতো কিছু তো আমরা দেখছি না। ফলে এইটা স্পষ্ট করে আলোচনায় বসা উচিত। আলোচনা এবং ফ্রেশ মনে আলোচনা, উইদাউট এনি ইল মোটিভ, উইদাউট এনি ব্যাড ইন্টেনশন। ক্ষমতায় থাকবার আকাঙ্ক্ষা ত্যাগ করে ভালো মনে বসে আলোচনাই হচ্ছে একমাত্র সমাধানের পথ। অসংখ্য ধন্যবাদ। সেনা প্রধানের বক্তব্যটা নিয়ে অনেকে নানা মুখে আলোচনা করছে। তো আমি আজকেই কয়েকজন সেনা অফিসারদের মধ্যে আলোচনাটা উঠল এবং ওনারা যেহেতু এখানে ছিলেন, জানতে চাইলাম যে ওনার আসলে ল্যাঙ্গুয়েজ বলার মোটিভ কীরকম ছিল। উনি কথা বললেন, এটা তো একটা বিতর্ক তৈরি করছে রাজনৈতিক বক্তব্য হিসেবে। ওনারা যেটা বললেন যে সেনা প্রধানের কাদের উদ্দেশ্যে বলেছেন, তিনি কিন্তু পাবলিকলি বা অন্য না, ওইখানে সেনা অফিসারদের একটা মিটিংয়ে বলেছেন। এবং তার বলার উদ্দেশ্য ওনরা ফিল করেন যেটা ছিল যে সেনাবাহিনী ব্যারাকের বাইরে দীর্ঘমেয়াদী এভাবে থাকুক, সেটা সেনাবাহিনীর জন্য ভালো হবে না। এই বিবেচনা থেকে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব এবং হয়ে গেলে ভালো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে। ওনার নাকি বলার যে অনেক কথা বলেছেন তার মোটিভ ছিল এটা। এখন সেটার মধ্যে যদি কেউ রাজনীতি খুঁজে সেটাও খুঁজুক, কিন্তু এই দেশের রাজনীতি নিয়ে যেহেতু সেনাবাহিনীকে বিভিন্ন সময় কোনোভাবে সহযোগিতা করতে হয়, এই যে গণঅভ্যুত্থানের সময় ভূমিকা রাখতে হয়, পরবর্তী রাষ্ট্রের স্থিতিশীলতায় ভূমিকা রাখতে হয়, এখন যদি নির্বাচন পিছিয়ে যায় এবং রাজনৈতিক শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি দাঁড়ায়, তখনও তো সেনাবাহিনীর একটা ভূমিকা প্রত্যাশিত হয়ে পড়ে অনেকের কাছে। সুতরাং তারা তো আগাম কিছু পরামর্শ বা কথা এরকম দিলেই দোষণীয় হয়ে যাবে, এইভাবে দেখারও কিছু নাই।